ফটোশপ ওপেন করলাম। ওপেন করার পর আমরা যে কাজটা করবো একটু দেখে নিই একটু ফটোশপের মধ্যে কি কি জিনিস আছে। যেমন এখানে টাইটেলটা দেওয়া আছে পিএস ফটোশপ, সংক্ষেপে পিএস। তারপরে লেখা আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার। তারপরে এখানে দেওয়া আছে টাইপ, সিলেক্ট। এগুলো হচ্ছে একটা মেনু। এই মেনুগুলোর মধ্যে রয়েছে আবার সাব অপশন, সাব মেনু। এগুলোতে ক্লিক করলে বিভিন্ন অপশন আসবে, সেই অপশনগুলো নিয়ে আমরা ফটোশপে বিভিন্নভাবে ফটোকে এডিট করব। ফটোশপ বলতে বোঝাচ্ছে ফটো নিয়েই কাজ করা। আচ্ছা, এরপরে চলে আসি এর নিচে যে বারটা দেখছি, তার মানে কি এগুলো কি এক একটা মেনু, আর এই পুরো বারটাই বলছে কি মেনু বার। বার মানে একটা খণ্ড অংশ, এখান থেকে শুরু করে একদম এই পুরো এই বারটাকে বলা হচ্ছে মেনু বার। এখানে এই তিনটা অপশন তো আমরা জানি, তাই না? মিনিমাইজ যেটা সেটা, মাইনাস যেটা সেটা মিনিমাইজ করে রাখা। রেস্টোর ডাউন মানে হচ্ছে এটাকে ছোট করা, আবার যদি একটু বড় করতে চাই তাহলে ম্যাক্সিমাইজ, ওই একই অপশনে ক্লিক করা। ক্লোজ করে দিতে চাইলে তো ক্লোজ। এই তিনটা সবারই জানা আছে। বাম দিকে এবার উপরের এই মেনু বারের নিচে দেখেন এখানে একটা ফরম্যাটিং বার আছে। এই বারটাকে বলা হয় ফরম্যাটিং বার। কেন ফরম্যাটিং বার বলা হয়? এখানে যে টুল বক্স দেখছি আমরা, এই টুল বক্সের যে কোনো টুলে ক্লিক করলে সেই টুলের মধ্যে কি কি ফাংশন আছে, কি কি অপশান আছে, তার ফরম্যাটগুলো এখানে শো করে। তাহলে এটা আমরা ফরম্যাটিং বার বলতে পারি বা ফাংশন বারও বলতে পারি। তো ফরম্যাটিং বারই বলবো। তাহলে আমরা এখানে যে কোনো একটা টুলে ক্লিক করি, যেমন রেক্টেঙ্গুলার মার্কি টুল। তাহলে কি এই বারটা রেক্টেঙ্গুলার মার্কি টুলের জন্য ফরম্যাট হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন মুভ টুলে ক্লিক করব এটা আবার চেঞ্জ হয়ে গেল না? মানে কি যখন যে টুলে ক্লিক করব তখন সেই টুলের জন্য সেই বারটা ফরম্যাট চলে আসবে, চেঞ্জ হচ্ছে কিন্তু। তাহলে আমরা আগে একটা কাজ করি, সেটা হচ্ছে ফাইল থেকে ওপেনে গিয়ে যে কোনো একটা পিকচার ওপেন করে নিই। যে কোনো একটা পিকচার ওপেন করি, সেই পিকচারটা নিয়ে কাজ করবো আমরা। আমরা একটা পিকচার ওপেন করলাম। এখন দেখি এই পিকচারটার সাইজ কত আছে বা এটা রেজুলেশনই বা কত। তাহলে আমরা ইমেজ মেনু থেকে ইমেজ সাইজে গেলে দেখব এই পিকচারটার সাইজ চলে আসবে। এটা আছে পিক্সেলে, তার মানে কি অনেক ক্ষুদ্র একটা মাপ। পিক্সেল হচ্ছে অনেক ক্ষুদ্র মাপ। পিক্সেল কি জিনিস একটু পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। তাহলে এটা হচ্ছে এই পেজের বা এই পিকচারের উইথ, চওড়াই আছে 275 পিক্সেল। আমি এটাকে ইঞ্চিতে করে নিই। তাহলে কত? 3.819 ইঞ্চি। তাহলে ইঞ্চির মাপটা অনেক ইজি পিক্সেলের চাইতে। আর ইঞ্চি মাপ করে নিলে ইঞ্চির মাপটা করে কাজ করার সুবিধা হচ্ছে আমরা যখন একটা ডিজাইন করব তখন একটা ইঞ্চির মাপ থেকে সহজেই নিচে এবং উপরে যেতে পারবো। আমি যদি এখন মনে করি যে আমার একটা ডিজাইন করতে হবে, সেটা হচ্ছে 5 ফিট বাই 4 ফিট বা 5 ফিট বাই 6 ফিট বাই 4 ফিট, তাহলে আমি যদি একটু হিসাব করি, ইঞ্চি থেকে ফিটে যাওয়া সহজ না? 12 ইঞ্চি সমান 1 ফিট না? 5 12 60, তাই কি না? তাহলে আমি যদি এখানে 60 ইঞ্চি দিয়ে দিই তাহলে 5 ফিট হয়ে গেল। তাহলে এরকম ভাবে ইঞ্চি থেকে সহজ, কিন্তু পিক্সেল থেকে মানে এটাকে হিসাব করতে গেলে কি অনেক বেশি, এটা অনেক ক্ষুদ্র মাপ। আমরা আপাতত ইঞ্চি করে রাখছি, যখন যেভাবে কাজ করার প্রয়োজন তখন সেভাবে করব। যখন অনেক সময় দেখি আমরা বিভিন্ন চাকরি অ্যাপ্লিকেশন করতে গেলে বলেই দেয় 300 বাই 300 পিক্সেল, মানে অনলাইনে একটা ফরম্যাট তৈরি করা আছে, সেই ফরম্যাটটাই দেওয়া আছে 300 বাই 300 পিক্সেল। তখন আমরা সেই ফরম্যাটেই করে রাখি। ওইটা আমরা দেখব যখন আমরা ক্রপ টুলে কাজ করব তখন। আপাতত আমরা আছি এখন একটা পিকচার মাত্র ওপেন করছি, এখনো কোনো টুল নিয়ে কাজ করি নাই। ওপেন করার পর দেখছি এই পিকচারটা পিক্সেলে ছিল, আমি ইঞ্চিতে করে নিলাম। পিকচারটা ছোট দেখাচ্ছে, আমি তুলনামূলকভাবে একটু বড় করে নিচ্ছি, যেমন 6 দিলাম, যে কোনো একটা মাপ দিলাম, 4 দিলাম। রেজুলেশন মানে এই পিকচারটার কোয়ালিটি কেমন
সেটা হচ্ছে রেজুলেশন। আমি এটা নিয়েও কথা বলছি, একটু পরেই আমরা বুঝে যাব কোনটা পিক্সেল কোনটা রেজুলেশন। তো একটু বলে রাখি, পিক্সেল হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডট। কিসের? কালারের। কালারের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডটকে পিক্সেল বলা হয়। আবার বলবো, মানে কালার, যে কোনো কালার হতে পারে, কালারের ক্ষুদ্র ক্ষুদ্র ডট, এগুলো হচ্ছে এক একটা ডটই, এক একটা ডটকে এক একটা পিক্সেল বলা হয়। যে কোনো একটা পিক্সেলের সমষ্টি, অনেকগুলো পিক্সেল মিলে একটা সমষ্টিগত রূপ, সেটাকে বলা হয় রেজুলেশন। তাহলে কালারে ক্ষুদ্র ক্ষুদ্র ডট পিক্সেল, পিক্সেলের সমষ্টি রেজুলেশন। সহজ না? তাহলে দেখেন আমরা দুইটা সংজ্ঞা সহজে মুখস্থ রাখতে পারি। ক্ষুদ্র ক্ষুদ্র ডট কার? কালারের। কালারের ক্ষুদ্র ক্ষুদ্র ডট হচ্ছে পিক্সেল, আর পিক্সেলের সমষ্টি হচ্ছে রেজুলেশন। সহজ। এখন দেখি এই পিকচারটা আমরা যে রেজুলেশন দেখছি, এই রেজুলেশন হচ্ছে একটা পোর রেজুলেশন। বুঝতে পারছি? পোর রেজুলেশন বলতে বোঝাচ্ছে ভালো না, কোয়ালিটি ভালো না। একটা পিকচারের বেস্ট রেজুলেশন হচ্ছে 300। অর্থাৎ আমরা যখন পিকচারটাকে প্রিন্ট করব ল্যাবে বা প্রেসে, তখন আমাদের এই পিকচারের কোয়ালিটি থাকবে 300। কিন্তু এই পিকচারটা যখন ক্যামেরায় ওঠানো হয়, তখনই যদি পিকচারের পারফরমেন্স খারাপ হয়ে থাকে, তাহলে আমি যত বড়ই করি না কেন, ওই অবস্থায় আসা সম্ভব না। কিছুটা মডিফাই করা সম্ভব, তবে অ্যাকুরেটলি সে অবস্থায় আসা সম্ভব না। একটা ভিজিএ ক্যামেরায় পিকচার ওঠানোর পর আমি যদি এটা অনেক বড় করি, কী হবে? ফেটে যাবে, মাঝখান দিয়ে কি ফাটা ফাটা দেখাবে, পিকচারটাও ভালো বোঝাবে না। আচ্ছা, যাই হোক, তাহলে এখন যেটা করব, এখন আমরা একটা পিকচারের সাইজ দিলাম 6x4 300, দেন ওকে করলাম। পিকচারটা অনেক বড় হয়ে গেছে না? কিছুক্ষণ আগে অনেক ছোট দেখাচ্ছিল, বাট এখন অনেক বড়। আমি এই পিকচারটা এত বড় দেখছি যে পুরো পিকচার দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে এটার জুমটা কমিয়ে ফেলি, একটু বেশি জুম হয়ে আছে। জুমটা কমানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল মাইনাস চাপবো, চেপে মাইনাস করব, কন্ট্রোল প্লাস চেপে এটাকে বড় করব, কন্ট্রোল মাইনাস চেপে এটাকে ছোট করে পুরোটা দেখছি, কন্ট্রোল চেপে মাইনাস। তাহলে কি করলাম, এটা পিকচারটা জুম ছিল, একটু ছোট করে দেখাচ্ছে। এখন পিকচারটা একবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখি, যে এরপরে যেন এই পিকচারটা ওপেন করলে এই যা সাইজ দিয়ে রাখলাম এই মাপেই যেন ওপেন হয়। একটা পিকচার নেওয়া পর্যন্ত বুঝলাম, তাই না? এবং এই পিকচারের সাইজ কত, রেজুলেশন কত, সেটা দেখলাম। একটা পেজ নিয়ে এখন ফাইল থেকে নিউ, কিবোর্ড থেকে কন্ট্রোল এন, নিউতে ক্লিক করলে এখানে দেখি বেশ কিছু অপশন চলে আসছে। আমি যে পেজটা নিলাম সেই পেজের নাম কি আমি এখন পর্যন্ত নাম দেইনি, তাই এটাকে আনটাইটেলড হিসেবে নিবে। টাইটেল মানে কি? একটা নাম। তাহলে এই পেজটাকে আমি এখন পর্যন্ত কোনো নাম দেই নাই বা কোনো নামে সেভও করি নাই, তাই এটা এখন দেখাচ্ছে আনটাইটেল। এখানে দেখাচ্ছে প্রিসেটে এসে দেখাচ্ছে কাস্টম। কাস্টম দেখানোর অর্থ হচ্ছে এখানে আমার অনেকগুলো সাইজ দেওয়া আছে, এখান থেকে কোনো সাইজ আমি সিলেক্ট করি নাই, জাস্ট এখানে কিবোর্ড থেকে লিখে দিয়েছি। মানে এখানে যেই মাপগুলো দেওয়া আছে, যে পেপারের কথাগুলো বলা আছে, সেগুলো সিলেক্ট না করে যদি নিজের ইচ্ছা মতো মাপ দিই, তাহলে কি সেটাকে বলা হয় কাস্টম। কাস্টম মানে নিজে মডিফাই করে দেওয়া, নিজের কাস্টমাইজ করে দেওয়া। যদি আমি এখান থেকে সিলেক্ট করি, যেমন ইউএস পেপার, ইউএস পেপার মানে হচ্ছে লেটার পেজ, ইউএস পেপারটা হচ্ছে লেটার পেজ। আমি যদি ওখানে ইউএস পেপার সিলেক্ট না করে আমি এখান থেকে লেটার পেজ সিলেক্ট করতাম, তাহলেও এই ইউএস পেপারই চলে আসতো। আমি এটা না করে কি করলাম, এখানে সাপোজ আমি লিখে দিলাম 8, কাস্টম হয়ে গেল না? অটোমেটিক্যালি কাস্টম হয়ে গেল। মানে আমি এটা নিজের ইচ্ছা মতো নাম্বার মার্কসটা দিচ্ছি, বা আমি নিজের ইচ্ছা মতো মাপটা দিয়ে দিচ্ছি। তাহলে এখানে এটাও বুঝলাম যে এখান থেকে ইউএস পেপার নিতে পারি। অথবা এখানে দেখেন আরও আছে, আর অনেকগুলো পেজ আছে। ইউএস পেপার নিলেই এখান থেকে আমরা দেখছি লেটার পেজ, লিগেল পেজ,
ট্যাবলয়েড পেজ। এখন কথা হচ্ছে এর মধ্যে এই পেজগুলো ফিক্সড দেওয়াই আছে, কিন্তু আপনার যখন আমরা বেসিক ক্লাস করি তখন বেসিক ক্লাসে পেজের সাইজগুলো নিয়ে কথা বলি। তবে এখন পেজের সাইজ নিয়ে ওইভাবে আলোচনার দরকার হবে না, কেননা আপনাকে বলেই দিবে আপনার ডিজাইনটা কত বাই কত হবে। ঠিক আছে, একটা ডিজাইন কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে এটা আপনাকে বলেই দিবে। এখানে আমরা একটা পেজ নিলাম, যে কোনো মাপ দিতে পারি, এটা নিয়ে কোনো কথা আছে? মাপটা কিসে দিব? ইঞ্চিতে। যদি কেউ বলে যে আমার এটা পয়েন্টে দিতে হবে, পিক্সেলে দিতে হবে, তাহলে দিব, তাছাড়া আমরা নিজেরা কাজ করার সুবিধার্থে ইঞ্চিতে রাখবো। এখানে কিন্তু পেজের মাপ, রেজুলেশন, রেজুলেশন কি বললাম না? আচ্ছা, রেজুলেশন কত নিলাম? 300। এই পিকচারের রেজুলেশন কত আছে নিচের? কম ছিল, কিন্তু আমরা মডিফাই করে নিছি। আচ্ছা, এটার অর্থ হচ্ছে আমরা যখন একটা পিকচার নিয়ে কাজ করব তখন ওই পিকচারটাকে কেটে যদি আরেকটা পেজের মধ্যে সেট করতে যাই, তাহলে অবশ্যই পিকচারের রেজুলেশন এবং পেজের রেজুলেশন, যেই পেজে নিব সেই পেজের রেজুলেশন সেম হতে হবে। আমি তাই করছি না? এই পিকচারের রেজুলেশন 300 দিলাম, পেজের রেজুলেশনও 300 নিলাম। যদি এটা না করতাম কি হতো? পেজের রেজুলেশন যদি পিকচারের রেজুলেশনের থেকে বেশি হতো, কার রেজুলেশন বেশি? পেজের। তাহলে পিকচারটা কেটে নিয়ে এসে পেজের মধ্যে বসালে পিকচার ছোট দেখাতো। পেজের রেজুলেশন বেশি, পিকচারের রেজুলেশন কম, তাহলে পিকচার ছোট দেখাবে। পেজের রেজুলেশন কম, পিকচারের রেজুলেশন বেশি, তখন এই পিকচারটা নিয়ে আসলে বের হয়ে চলে যাবে। বুঝাইতে পারছি? তাই রেজুলেশন সেম রাখলাম। এবার চলে আসি তার নিচে কালার মোড। আমরা ফটোশপে কাজ করছি, ফটোশপে অটোমেটিক্যালি অর্থাৎ বাই ডিফল্ট কালার থাকে 3 কালার, অর্থাৎ RGB, রেড গ্রিন ব্লু। RGB মেন রেড গ্রিন ব্লু, 3 কালার। এখানে আরও কালার অপশান আছে, বিটম্যাপ, গ্রে স্কেল, সিমাইক, ল্যাব কালার। বিটম্যাপ হচ্ছে নর্মাল একটা কালার মোড, যেটা অটোক্যাড অথবা কোরেল ড্র, মানে ওই ডিজাইনিংয়ের সেক্টরে লাগে, আর্কিটেকচার ফরম্যাটে। গ্রে স্কেল হচ্ছে সাদা কালো কালার বা গ্রে মানে ধূসর কালার। আমরা পত্রিকার ভেতরে যে ছবিগুলো দেখি বিনোদনের পেজ ছাড়া, রঙিন পেজ ছাড়া, নর্মালি আমরা পিকচার দেখি না সাদা কালো, ওইটা গ্রে করা থাকে। যদি আমার এই পেজটা গ্রে করা থাকে তাহলে আমি যে পেজটা নিচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনেন, যে পেজটা নিচ্ছি সেই পেজটা যদি গ্রে করা থাকে আর পিকচারটা যদি রঙিন থাকে, যত রঙিনই থাকুক না কেন, ওই রঙিন পিকচার গ্রে পেজের মধ্যে নিলে সাদা কালো হয়ে যাবে, আর রঙিন থাকবে না। তাহলে আমরা চাচ্ছি তো রঙিন পিকচার নিয়ে কাজ করতে, নাকি? তাহলে এটা RGB মোড থাকবে। RGB মেন রেড গ্রিন ব্লু। তারপরে সিমাইক, CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এনে আছে 4টা কালার, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কেতে ব্ল্যাক। কেটা হচ্ছে ল্যাটিন শব্দ ক্যাট্রিয়ান। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আপাতত এটা RGBতে রাখছি। আমরা যে পেজটা নিব সেই পেজে ব্যাকগ্রাউন্ড কি কালার থাকবে? ফ্রেশ হোয়াইট, নাকি কোনো কালার দিতে চাই? যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে এখানে যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা থাকবে, এখানে 2টা কালার আছে, এখানে দেখাচ্ছে 2টা কালার প্যালেট, একটা হচ্ছে ফরগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা থাকবে, যে কালার, সেই কালারটা ওই পেজের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে যে পেজটা আমরা নিতে যাচ্ছি। অথবা আমি যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট না করে শুধুমাত্র হোয়াইট, যেটা বাই ডিফল্ট থাকে, হোয়াইট করে রাখি, তাহলে পেজটা নিলে অর্থাৎ ওকে করলে এটা হোয়াইট পেজ চলে আসবে।
পেজে যদি আমি কালার দিতে চাই, সাপোজ এখানে ব্ল্যাক করব, কারণ আমাকে এখানে এমনি নর্মালি কালার দিতে পারবো, এখনও টুলগুলোর কাজ তো আমরা শিখি নাই। এখানে অটোমেটিক্যালি কালার সিলেক্ট করে নিবে। কিভাবে? যখন নতুন একটা পেজ নিব, এটা যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রাখি, ব্যাকগ্রাউন্ডে কোন কালার সিলেক্ট হয়েছে এখানে, এই যে এখানে দেখাচ্ছে, দেখছেন? কেন যাবে না? কালারের শেষ নাই এখানে, এখানে লক্ষ লক্ষ কোড আছে কালারের, ঠিক আছে? চেঞ্জ করতে পারবেন যে কালার নিতে চান। যে কালার নিবেন সেই কালারে ক্লিক করার পর ওকে করলে ওই কালারের পেজটা ওপেন হবে। বুঝতে পারছি? তো আমরা তো এইভাবে কাজ করব না, আমরা নর্মাল একটা পেজে কাজ করব। এজন্য কি হোয়াইট, আচ্ছা এই পেজটা এরকম আলাদা দেখাচ্ছে, এই পেজটা আলাদা দেখাচ্ছে। আমি যদি এটাকে ধরে নিয়ে এইভাবে উপরে নিয়ে আসি, আর উপরে নেওয়ার সময় একটা গ্রিড লাইন দেখাচ্ছে চারিদিক দিয়ে, তাই না? দেখাচ্ছে, এটা বর্ডার দেখাচ্ছে না? বর্ডার শো করছে না? এই যে দেখেন, এটা যখন আমি ক্লিক করে ধরে এ পর্যন্ত আনছি তখন এটা বর্ডার দেখাচ্ছে। এটা ছেড়ে দিলে এই বারের মধ্যে থাকবে। এটা যদি আবার টেনে নিয়ে এসে ছেড়ে দিই তাহলে এটা এই বারের মধ্যে থাকবে। আমি যখন যেটাতে ক্লিক করব তখন সেটা নিয়ে কাজ করতে পারবো। বুঝতে পারছি? আবার টেনে নিয়ে আসি, যদি টেনে নিয়ে এসে ভেতরে ছাড়ি চলে আসবে, আর নিয়ে যাই থেকে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই টুলগুলোর কাজ আস্তে আস্তে আমাদেরকে শেষ করতে হবে, তারপরে না এর ভেতরের কাজগুলো করব। তাহলে প্রথমে দেখি রেক্টেঙ্গুলার মার্কুই টুল। রেক্টেঙ্গুলার মার্কুই টুলে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করি। ক্লিক করে ধরে এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপি অথবা এডিট থেকে কপি করি। কপি করলে এই সিলেক্টকৃত অংশটুকু কপি হবে। এবার এই পেজের মধ্যে যাই, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি অথবা এডিট থেকে পেস্টে ক্লিক করলে, এই যে পেস্ট, কন্ট্রোল ভি, পেস্টে ক্লিক করলে এই পেজের মধ্যে ওই পিকচারটা চলে আসবে এবং ওই পিকচারে যতটুকু সিলেক্ট করা ছিল ততটুকু আসবে। আবার দেখি, এটা ছিল রেক্টেঙ্গুল আকারে নিতে, এটা এই পিকচারটা রেক্টেঙ্গুল আকারে নিলাম। যদি এমন হয় আমি রেক্টেঙ্গুল আকারে নিব না, একটু রাউন্ডের রেক্টেঙ্গুল করে নিব, মানে চার কোণা থাকবে না, কোণাগুলো একটু রাউন্ডেড হবে। হ্যাঁ, তাহলে এই সিলেকশনটা আগে উঠিয়ে দিই। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলে এই সিলেকশনটা উঠে যাবে। ওঠার পর আমি এখন চাচ্ছি এখানে একটা সিলেকশন দিতে, তার আগেই রেক্টেঙ্গুল সিলেক্ট করতে গিয়ে এখানে আমাদেরকে ফেদার অপশানে যেতে হবে। ফেদার দেখাচ্ছে, ফেদার অপশানটা 0 দেখাচ্ছে। আমি যদি এখানে একটা অ্যামাউন্ট বসিয়ে দিই, সাপোজ 10 বা 15 বা 20, দেওয়ার পর যখন আমি এটাকে সিলেক্ট করব তখন দেখব আবার এই কোণটা আর চার কোণা নেই, একটু কোণ গোলাকার হয়ে গেছে। বোঝা যায়? এই যে বুঝেন না, তাই না? তাহলে একটু বাড়াই দিই। এবার বুঝতেছেন? কন্ট্রোল সি চাপি আর এটার মধ্যে এসে কন্ট্রোল ভি চাপি, তাহলে আগের পিকচারের সাথে এটার পার্থক্য কি একটু দেখে নিই। আগের পিকচারের সাথে এই পিকচারের পার্থক্য হচ্ছে এই পিকচারটা চারিদিকে কোণা এবং লাস্ট বর্ডার পজিশন শো করছে, বাট এই পিকচারটা লাস্ট বর্ডার পজিশন শো করছে না, কারণ আমরা এখানে ফেদার দিয়েছি, আর ফেদার দেওয়ার কারণে চারিদিকের বর্ডার পজিশনটা ব্লার হয়ে গেছে। ফেদার দিলে চারিদিকের বর্ডার পজিশনটা ব্লার হয়ে যায়, আবসা হয়ে যায়, মুছে যায়। ঠিক আছে? তাহলে আমরা ফেদার দিব কখন? যখন এই ধরনের কাজ আসবে তখন দিব, তাছাড়া প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে ফেদারটা আপাতত 0 করে রাখি, যেন আমার এখানে ব্রাশ সাইজটা চারদিকে চার কোণাকার হয়ে থাকে। এগুলো আরো পরে আসি, এই টুলগুলো কাজ করি তাহলে বুঝবো।
এখান থেকে আর একটু পরে আসি, শেষ পর্যন্ত দেখি। হ্যাঁ, তারপরে কোশ্চেনগুলো করবেন। আচ্ছা, তাহলে এখানে দুইটা নিলাম। প্রথমে আমরা কাজ করলাম কি, রেক্টেঙ্গল দিয়ে, মানে চার কোণ আকারে সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি যে এই পিকচারটা চার কোণ আকারে না গোলাকারে সিলেক্ট করব। তাহলে এখানে রেক্টেঙ্গল আছে, এটার উপর রাইট বাটনে ক্লিক করি, রাইট ক্লিক, ওই রেক্টেঙ্গলের উপরে রাইট ক্লিক করলে এরকম অপশান আসবে। এখান থেকে আমরা ইলিপ্টিক্যাল মার্কিউটিল সিলেক্ট করব। সিলেক্ট করে আবার এই পিকচারে চলে যাই, গিয়ে আমি এই পিকচারটাকে ক্লিক করে ধরে এভাবে সিলেক্ট করলাম। কন্ট্রোল সি চাপি, আর এই পেজের মধ্যে গিয়ে কন্ট্রোল ভি চাপি, চলে আসছে না? আচ্ছা, আমরা কি করলাম, কপি করে নিয়ে এসে পেস্ট করলাম। যদি এমন হয় যে আমি এই পিকচারটা এখান থেকে টেনে নিয়ে গিয়ে এই পেজের মধ্যে বসাবো, তাও পারবো। তাহলে আমাদের এখানে মুভ নামে একটা টুল আছে, যে টুলের কাজই হচ্ছে এক জায়গা থেকে একটা অবজেক্টকে আর এক জায়গায় মুভ করা। তাহলে আমি এই মুভ টুলে ক্লিক করব, তারপরে এটাকে ধরে, কিভাবে ধরে, এই সিলেক্ট করা অংশটুকুর উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে চেপে ধরে থাকবো, ছাড়বো না। নিয়ে গিয়ে এই পেজের উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই পেজের ভেতরে এসে তারপরে মাউস পয়েন্টার ছাড়বো, তার আগে না। ছেড়ে দিলে কি হবে, ওই পিকচারটা ওখান থেকে মুভ হয়ে চলে আসবে। তাহলে ওই পিকচারটার কি অবস্থা একবার দেখে আসি। এটাতে কোনো প্রভাবই পড়ে নাই, আগে যা ছিল তাই আছে। এটাকে উঠিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল ডি চাপবো, যেন এটা ডিসিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল ডিতে এখানে ডিসিলেক্ট অপশন কাজ করবে। তাহলে এই প্রথম দুইটা টুল বুঝছি কি, রেক্টেঙ্গুলার চারকোণ আকারে নেওয়ার জন্য, ইলিপ্টিক্যাল গোলাকারে নেওয়ার জন্য। আর মুভ টুল দিয়ে যে কোনো একটা পিকচারকে মুভ করা যায়। এবার চলে আসি, আমি বলেছিলাম যে একটা পিকচারের পিক্সেল দেখার কথা। এই পিকচারগুলোকে আমি যদি এখন জুম করি, যেমন কন্ট্রোল প্লাস চেপে চেপে যদি আমি এটাকে জুম করতে থাকি বা ক্লিক করে ধরে, এই পিকচারটা বেশি জুম করে ফেলছি। এখন আমি চাচ্ছি যে এর এই দিকের অংশ দেখতে চাই, তাহলে কিবোর্ড থেকে স্পেস চাপবো, স্পেস যে লম্বা কিটা আছে না, স্পেস চেপে মাউস ক্লিক করে ধরে টেনে নিয়ে আসলে এটাকে আমি আরো জুম করে ফেলি। জুম করার পর একটা সময় জুম করতে করতে এমন এক পর্যায়ে আসবে যে পিকচারটা দেখাবে না, কিন্তু চার কোণা কোণা ঘর দেখাচ্ছে। দেখেছেন এই চার কোণা কোণা ঘর দ্বারা কি বোঝাচ্ছে? জি বলেন। কি বলছিলাম যে একটা পিকচারকে জুম করতে করতে যখন অনেক বড় করা হবে, তখন দেখবো পিকচারটার ভেতরে, পিকচারটা বোঝাবে না কিন্তু পিকচারটার ভেতরে চার কোণা কোণা ঘর দেখাচ্ছে। এই ঘরগুলো কত পরিমাণ জুম করার পরে আসছে? 12,000 দেখছেন নাকি 1200? আচ্ছা 1200%, 1200% তো কম না, অনেক বেশি না? 100%, 1200% অনেক বেশি না? আচ্ছা যাই হোক, তাহলে এই 1200% জুম করার পরে আমরা পিকচারটাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি। কি দেখছি? চার কোণা কোণা ঘর, অনেকগুলো ঘর। এই ঘরটাই হচ্ছে এক একটা পিক্সেল। বলছিলাম কালারের ক্ষুদ্র ক্ষুদ্র ডটই হচ্ছে পিক্সেল। ওই কালারগুলো, কালারের ডটগুলো একত্রে একটার সাথে আরেকটা লেগে 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 একটা পিকচার গঠিত হয়েছে। এটা আমরা দেখি, এর মধ্যে তাকিয়ে থাকেন। যেমন আমি এটাকে জুম কমাই, জুম কমাতে কমাতে যে জিনিসটা দেখব, আরো কমাই আরো কমাই, কমাতে কমাতে কি হলো, এই পর্যায়ে এসে ওই ডটগুলো কত ক্ষুদ্র হতে পারে? অনেক ক্ষুদ্র নয়? একটার উপরে আরেকটা বা একটার পাশাপাশি লাগা আরেকটা, মানে ফাঁকা নেই। আর ফাঁকা নেই বলেই একটা পিকচার গঠিত হলো। যদি ফাঁকা থাকতো তাহলে পিকচারটা ফাটা, তাই কি না? মানে পিকচারটার পারফরমেন্স ভালো না, যদিও এই পিকচারটার পারফরমেন্স ততটা ভালো না, তাই না? একটু একটু কিন্তু আশা দেখাই, ততটা ভালো না। এখন কি বুঝছেন যে পিক্সেল কি জিনিস? পিক্সেল হচ্ছে ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর। তাহলে এখানে চলে আসি। এখন আমি এখানে 4টা পিকচার নিয়ে নিছি, ঠিক কিনা?
4টা নিছি না 4 বারে। আমি চাচ্ছি এই পিকচারটাকে মুভ করাবো এটা, কিন্তু এটাতে ক্লিক করলে ওইটা মুভ না হয়ে অন্য একটা মুভ হচ্ছে। আমি এটাকে মুভ করাতে চাই, এটা মুভ না হয়ে অন্য একটা মুভ হচ্ছে। কারণ হচ্ছে আমরা যখন এই পিকচারটাকে ক্ষুদ্র ক্ষুদ্র করে কেটে এই পেজের মধ্যে নিয়েছিলাম, যতবার কেটে নিয়েছি ততবারই একটা করে লেয়ার তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা পিকচারের জন্য আলাদা আলাদা স্তর তৈরি হয়েছে। লেয়ার মানে স্তর, লেয়ার তৈরি হয়েছে। তাহলে যেমন প্রথমে যে পিকচারটা নিয়েছিলাম তার জন্য লেয়ার 1, তারপরে যেটা নিয়েছি সেটার জন্য লেয়ার 2, তারপরটা 3, তারপরটা 4, এটা নিয়েছিলাম চতুর্থবারের জন্য, তাই এটা কি 4। আমি এইটাতে নিয়ে কাজ করতে চাই, তাহলে এটা কত নম্বর লেয়ার এটা আমাকে বুঝতে হবে। 3, এটা সাপোজ 2, এটা 1। এখন কি আমরা যখন যে লেয়ারটা সিলেক্ট করব তখন সেই লেয়ার নিয়ে কাজ করতে পারবো, এবং শুধুমাত্র ওই পিকচারটার উপরেই প্রভাব পড়বে, অন্য কোনো পিকচার উপরে না। কেননা এখানে লেয়ার আলাদা। বুঝাইতে পারছি? এখন আমি চাচ্ছি এখান থেকে একটা পিকচার ডিলিট করে ফেলবো, যে কোনোটা। সাপোজ আমি এই পিকচারটা ডিলিট করব, তাহলে এটা লেয়ার নাম্বার কত এটা আমাদের জানতে হবে। যদি এমন হয় যে আমার এখন 2 নম্বর লেয়ার আছে, আমি এরকমভাবে রাখছি, কিন্তু জানি না কোনটা কত নম্বর লেয়ার, এমন তো হতে পারে অনেকগুলো লেয়ার নেওয়ার পর। তাহলে চেনার সহজ উপায় হচ্ছে ওই লেয়ারের উপরে রাইট বাটনে ক্লিক করলেই দেখাবে যে এটা কত নম্বর লেয়ার। পিকচারের উপরে ক্লিক করি রাইট বাটনে, তাহলে শো করবে কত নম্বর লেয়ার। আমি 2 নম্বর লেয়ারকে ডিলিট করব, তাহলে ওই লেয়ারের উপরে রাইট বাটনে ক্লিক করে ডিলিট লেয়ারে ক্লিক করব। দেখা যায় ডিলিট লেয়ারে ক্লিক করে ইয়েস করলে ডিলিট হয়ে যাবে। আমি নো দিচ্ছি, ইয়েস করলে ডিলিট হয়ে যাবে। এছাড়াও এই লেয়ারটা ডিলিট করার জন্য এখানে এই যে দেখেন ডিলিট একটা অপশান আছে, দেখছেন ডিলিট লেয়ার। এই জায়গায় ক্লিক করলেও যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারটা ডিলিট হবে এবং মেসেজ করবে এরকম যে আপনি ডিলিট করতে চান কি না। যদি ডিলিট করতে চান তাহলে ইয়েস করেন, তাহলে দেখবেন এটা ডিলিট হয়ে গেছে। এছাড়াও কিভাবে বললাম, রাইট বাটনে ক্লিক করার পর ডিলিট লেয়ার, ইয়েস। বুঝলাম? তাহলে আমরা একটা পিকচার কিভাবে ডিলিট করতে হয়, একটা লেয়ার কিভাবে সরিয়ে ফেলতে হয় সেটা দেখলাম। পারবো এখন? তাহলে আপনারা একটু করেন দেখি এগুলো, যে যতটুকু দেখালাম। দেখেন তাহলে এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল আর ম্যাগনেটিক ল্যাসো টুল, 3টে টুলে কাজ করব। একটু দেখি, এর মধ্যে রাইট বাটনে ক্লিক করলাম, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল আর ম্যাগনেটিক ল্যাসো টুল। ল্যাসো টুল একটা পিকচারের যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করা। এর আগেও কিন্তু আমরা এরিয়া সিলেক্ট করছি না, চারকোনা আকারে অথবা গোল আকারে। এই ল্যাসো টুলের কাজও একটা পিকচারকে সিলেক্ট করা। তবে শর্ত হচ্ছে যখন আমরা একটা পিকচারকে সিলেক্ট করতে গিয়ে পিকচারটা কতটুকু অংশ সিলেক্ট করব সেটা কিভাবে করব, যে ল্যাসো টুল সিলেক্ট করা। যদি ল্যাসো টুল দিয়ে করি তাহলে ল্যাসো টুল সিলেক্ট করার পর যে পিকচারটা নিব সেই পিকচারটার একটা স্টার্টিং পয়েন্টে ক্লিক করব, করে মাউস পয়েন্টটা ছাড়া যাবে না, ধরে থাকতে হবে। ধরে পিকচারটা যেই দিক দিয়ে আমি মাউস পয়েন্টারকে মুভ করাবো ঠিক সেই দিক দিয়ে নিতে পারবো। নিয়ে যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে শেষ করি, তাহলে কি হবে, অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। এখন ওই যে আগের মতো কন্ট্রোল সি দিয়ে কপি করি আর এর মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে যতটুকু সিলেক্ট করলাম ততটুকু চলে আসবে। বুঝি না বিষয়টা? অনেক ইজি। এবার পলিগনাল ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ কি ছিল, একটা ক্লিক করব, মাউস পয়েন্টার ছাড়বো না। শর্ত হচ্ছে এটা, ক্লিক করব একটা, মাউস পয়েন্টার ছাড়বো না, ক্লিক করে ধরে যতক্ষণ পর্যন্ত আমার এরিয়া সিলেক্ট না হচ্ছে একটা স্টার্ট পয়েন্ট নিব এবং এন্ডিং পয়েন্টে সেই স্টার্ট পয়েন্টে ক্লিক করব, তাহলে এটা অটোমেটিক্যালি চারিদিকে সিলেক্ট হয়ে যাবে। এরপরেরটা পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল হচ্ছে পলি মানে অসীম লাইন, পলি মানে অসীম লাইন। আচ্ছা, তাহলে পলিগনাল ল্যাসো টুলের কাজ হচ্ছে যে এটারও কাজ পিকচার সিলেক্ট করা, তবে কিভাবে, যে এটা ক্লিক করে মাউস পয়েন্টার ছাড়তে পারবো। ল্যাসো টুলের ছাড়তে পারতাম না, এটা মাউস পয়েন্টার ছাড়তে পারবো, কিন্তু আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে যতক্ষণ পর্যন্ত পরে ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত এটা একটা
এরকম পলি লাইন হয়ে থাকবে, অসীম লাইন হয়ে থাকবে। তার মানে কি, শর্ত হচ্ছে যতবার ক্লিক করে করে নিব ততবার আমার এক একটা করে পয়েন্টার সিলেক্ট হবে। বুঝতে পারছি? সিলেক্ট করতে হলে এটা দিয়ে নেওয়ার সময় অবশ্যই ক্লিক করে করে নিতে হবে। একইভাবে যেখান থেকে শুরু করছিলাম সেখানে গিয়ে শেষ। কন্ট্রোল সি দিয়ে কপি, আবার এই পেজের মধ্যে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তো দুটোর মধ্যে একটু পার্থক্য হলো যে এটা কোনা কোনা হয়ে যায়, তাই না? এই যে, আর এটা কোনা কোনা হয় না। এরপরে চলে আসি ম্যাগনেটিক লাসো টুল। ম্যাগনেটিক লাসো টুলের কাজ হচ্ছে এরিয়া সিলেক্ট করা। মানে মূলত আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করছি, যে টুলগুলো দিয়ে, সবগুলো টুলের কাজই এরিয়া সিলেক্ট করা। তবে শর্ত হচ্ছে কোনোটা ক্লিক করে ধরে মাউস পয়েন্টার ছাড়তে পারছি, কোনোটা ছাড়তে পারছি না। এবার দেখি ম্যাগনেটিক লাসো টুলের কাজ হচ্ছে এটা কিছুটা ম্যাগনেটের মতো কাজ করে। যেমন আমি একটা স্টার্ট পয়েন্ট সিলেক্ট করব, সাপোজ এটা, মাউস পয়েন্টার ছাড়তেও পারবো, আবার এটাকে পরবর্তী ক্লিক না করলেও আমি যেদিক দিয়ে মাউস নিয়ে যাব অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। আবার ইচ্ছা করলে এখানে ক্লিক করেও নিতে পারি একটা। আবার এভাবে সাপোজ একটু ভিতরে ঢুকে গেছে, জি না, ক্লিক করলে কোনো সমস্যা হবে না। তবে একটা পয়েন্টার থেকে যেখানে এসে ক্লিক করব অত দূর পর্যন্ত একটা স্টেপ, ঠিক আছে? আর যদি ক্লিক না করি তাহলে পুরোটা মিলে একটা স্টেপ। আচ্ছা, এখন দেখছি এটা সিলেক্ট করতে গিয়ে একটু ভেতরে ঢুকে গেছে, তাহলে এখানে কি করব? আমাকে ওখান থেকে বের হয়ে আসতে হবে। কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপবো, ব্যাক স্পেস, তাহলে ব্যাক স্পেস আসলে ব্যাকে আসতে পারবো। আরও ব্যাক স্পেস চাপি, বুঝতে পারছি? এখন আমি এভাবে ধরে নিয়ে গিয়ে যেখানে শুরু করছিলাম ওখানে গিয়ে ক্লিক করি, তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি আর কন্ট্রোল এটার মধ্যে এসে ভি দিয়ে পেস্ট করি। তাছাড়াও কি করতে পারি, আমরা মুভ টুল দিয়ে টেনে নিয়ে আসতে পারি না? এটাকে যদি আমি মুভ টুলে ক্লিক করার পর এটাকে টেনে এই পেজের মধ্যে নিয়ে এসে ছেড়ে দিই, তাও তো আসবে নাকি? আসবে না? এখন তো বোঝা মুশকিল যে কোনটা কোন লেয়ার, অনেকগুলো লেয়ার হয়ে গেছে না? তো সহজ তো, রাইট বাটনে ক্লিক করলে তো দেখতে পাবো যে কত নম্বর, সেটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি ওই লেয়ারটাই সিলেক্ট হবে। আজকে এ পর্যন্ত আমরা রাখি। এখান থেকে আমরা রেক্টেঙ্গল, ইলেকট্রিক্যাল রেক্টেঙ্গল, ইলেকট্রিক্যাল মার্কি টুল, তারপরে মুভ টুল, আর এখান থেকে বাকি তিনটা টুলের কাজ দেখলাম। নেক্সট ক্লাসে এখান থেকে আবার শেষ পর্যন্ত করি, হ্যাঁ, যতটুকু সম্ভব। হ্যাঁ, টোটাল তো শেষ করতে হবে, একদিনে শেষ হবে না। হ্যাঁ, এটা শেষ করে না ভেতরে ঢুকবো। ঠিক আছে, আজকে এ পর্যন্ত রাখছি।